পারি। আমরা দেখেন অনেক খারাপ মানুষকে আমরা বলি যে তুই ভালো হইস না কেন, সেই খারাপ মানুষকে এতবার ভালো হইস না কেন বলার পরও তারা ভালো হইতে পারে না, কারণ চরিত্রের মধ্যে খারাপই চলে যায়। আবার ভালো মানুষকে বলি যে তুমি খারাপ কাজ করে দেখাও না, সেও খারাপ কাজ করতে পারে না, কারণ ওর মধ্যেই ভালো ব্যাপারটা থাকে। কিন্তু এই যে কিছু লোক আছে যারা কখনো হয়ে যায় কেপ ভার্দে, কখনো হয়ে যায় সুইজারল্যান্ড, আজকে ছিল ফ্রান্স, কালকে সকালবেলা হয়ে যাবে ইংল্যান্ড, এদের এই যে ট্রান্সফরমেশনটা, এটা ভাই অসাধারণ। রিমেম্বার দ্য নেম উনাই সিমন, গোলকিপার অফ স্পেন, দ্য ওয়ে হি প্লেড টুডে। যেভাবে একটা সময় গিয়ে প্রায় মাঝ মাঠে গিয়েও বল ঠেকিয়ে দিচ্ছিলেন, হেডারে প্রতিপক্ষের অ্যাটাককে নস্যাৎ করে দিচ্ছিলেন, যেভাবে ফরওয়ার্ড লুকিং চার্জ করে প্রতিপক্ষ কোনো পরিকল্পনা করার আগে, বল পাস করার আগে, তাকে বোকা বানানোর আগে, ধোকা দেওয়ার আগে তার দলের কোনো ডিফেন্ডার অ্যাটাকিং লাইন আপে অপোনেন্টের যে কাউকে চার্জ করার আগে এগিয়ে যাচ্ছিলেন। আমার কাছে মনে হয় যে কিপিংটা যে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সম্ভব, সেটা আজকে উনাই সিমন দেখিয়ে দিয়েছেন। রিমেম্বার দ্য নেম পেদ্রো পোরো। ইফ ইউ লুক ব্যাক, আপনি যদি খেয়াল করে দেখেন যে দ্বিতীয় গোলটা স্পেন দিল, জাস্ট গোলটা বানিয়ে নিলেন। কি করে বানালেন? হাঁটছিলেন, বক্সের আশপাশে হাঁটছিলেন, বল তার পায়ে, নজর দিচ্ছিলেন এদিক সেদিক, দেখার চেষ্টা করছিলেন যে আসলে ডিফেন্ডাররা কোথায়। ফরাসি ডিফেন্ডারদের প্লেস বুঝে স্পেস খোঁজার চেষ্টা, এবং ওই স্পেস খোঁজার চেষ্টা করতে করতেই তিনি গোলটা দিয়ে দিলেন। বল বাড়িয়ে দিলেন, এবং সেই বাড়ানো বলটা ফার্স্ট টাচে যখন আবার তার কাছে ফিরলো, তিনি দৌড় শুরু করে দিয়েছেন, তখনই গোলকিপার বিটেন। 2-0 পিছিয়ে পড়লো ঠিক যখন ফ্রান্স। এই ম্যাচের আর কোনো কিছুই বাকি ছিল না, কারণ কিলিয়ান এমবাপ্পে হি ওয়াজ কিল্ড। কিভাবে কি ঘটলো, কিভাবে কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসি হতে পারলেন না, এই ম্যাচটার 90 মিনিটের হাইলাইটসটা দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। 65 মিনিটস পর্যন্ত এমবাপ্পের অন টার্গেট শট একটাও ছিল না। অনেকে অনেক আলোচনা করেন, মেসি এমবাপ্পের আলোচনা করেন, হাইয়েস্ট গোল কে করবে, গোল্ডেন বুট কে পাবে, সেই ডিসকাশনটা যখন চলে তখন কিলিয়ান এমবাপ্পের বিদায়, মাথা নিচু করে বিদায়, দলকে জেতাতে না পারার ব্যর্থতা নিয়ে বিদায়, লিওনেল মেসির সাথে তুলনীয় হবার যে দারুণ একটা মঞ্চ তৈরি হয়েছিল, সেই জায়গায় দলের বিদায় দেখে বিদায়। এর থেকে আর প্যাথেটিক কি হতে পারে? ইজিপ্ট ম্যাচের দিকে যদি খেয়াল করেন, 79 মিনিট থেকে 83 মিনিট, 3 মিনিট 59 সেকেন্ডের মধ্যে লিওনেল মেসি পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দিয়েছিলেন। যেই ম্যাচটা আর্জেন্টিনা হারতে বসেছিল, ঠিক সেই জায়গায় আরো কমফোর্টেবল অবস্থায় থাকার পরেও এমবাপ্পে, ফ্রান্স, একটা কম্প্যাক্ট টিম, এমবাপ্পে এন্ড অফ দ্য ডে ডিড নাথিং, ক্যাপাবল টু ডু এনিথিং ফর হিজ টিম। ফ্রান্সের এই বিদায়টা আমার কাছে মনে হয় যে আজকে টোটালটা একটা প্যানিক বাটনে প্রেস করার মাধ্যমে ঘটেছে। ম্যাচের 20তম মিনিটে যে ফাউলটা হলো, লামিন ইয়ামালকে যেভাবে ফাউল করা হলো, বল বাতাসে, ওই বলের সাথে ইয়ামালের যে দূরত্ব, অথবা সেই বলটাকে যদি আপনি জাস্ট লিফট করে দেন, যেটাকে যেতে দিলাম বাবা, তুই যা যেখানে খুশি যা, ইয়ামাল পারলে তুই ধর, ও জীবনেও পারতো না। তাকে ফাউল করা হলো, লাথি মারা হলো, পশ্চাৎ দেশের সেই লাথিটা এমন ভাবে মারা হলো যেন আসলে ওই বলটা সুপারম্যান হয়ে রিসিভ করে ইদার ইয়ামাল নিজেই গোল করতেন অথবা কারো দ্বারা করাতেন। এই ব্যাপারে ওই ডিফেন্ডার 100% শিওর হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত পেনাল্টির বাঁশি বাজলো, পেনাল্টি পেল স্পেন, এবং এই পেনাল্টিটা আপনি বলতে পারেন, আপনি চাইলেও বলতে পারেন, না চাইলেও বলতে পারেন। আপনি যদি না চায়া বলেন, তার মানে হচ্ছে আপনার মনের মধ্যে কিছু একটা ঘুরঘুর করছিল। আপনি যদি চায়া বলেন, তাহলে মনে হতে পারে যে আপনি আসলে আলোচনায় থাকতে চান। এই পেনাল্টিটা যদি আর্জেন্টিনা পাইতো কি হইতো? এই পেনাল্টিটা যদি সেমিফাইনালে আর্জেন্টিনা এরকম করে ইংল্যান্ডের বিপক্ষে একটা পেনাল্টি পাওয়া যায়, তাহলে কি হবে? যা হোক, সেই পশ্চাৎ দেশের আঘাতের পরবর্তী সময়ে যে পেনাল্টি পেল স্পেন, সেখান থেকে 22 মিনিটে লিড, 1-0 এগিয়ে থেকে বিরতিতে যাওয়া, বিরতির পর ওই পেদ্রো পোরোর ম্যাজিক 2-0 এগিয়ে যাওয়া। একটা সময় এত বেশি অপেশাদারিত্ব আমরা দেখেছি ফ্রান্স অ্যাটাকারদের, যে পারলে উনাই সিমনকে পেটান কিলিয়ান এমবাপ্পে। 86 মিনিটের ওই ইনসিডেন্টটা যদি একটু খেয়াল করে দেখেন, যেভাবে গোলকিপারকে উইদাউট বল চার্জ করা হয়েছে, এবং সেটার কারণে তিনি একটা ইয়েলো কার্ড পর্যন্ত পেলেন।
এটা অবিশ্বাস্য। ঠিক এই কাজটা যদি আর্জেন্টিনার কেউ করতো তাহলে ঘটনাটা কি ঘটতো? যাও, সেই আলোচনা করে লাভ নেই। আজকের ম্যাচের অনেকগুলো শিক্ষা রয়েছে। এক নাম্বার শিক্ষা যেটা, কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসি না, সবাই ম্যাচ এই সিচুয়েশন থেকে বের করতে পারে না। 2 নম্বর শিক্ষা যেটা, আপনি যদি অ্যাগ্রেসিভলি এগিয়ে গিয়ে চার্জ করেন অ্যাজ এ গোলকিপার, এটা একটা দলের জন্য কতটা ইফেক্টিভ হতে পারে, প্রতিপক্ষের আক্রমণকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য কতটা ফলপ্রসূ হতে পারে, সেটা আজকে সিমন দেখিয়েছেন। 3 নাম্বার শিক্ষা যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি এগিয়ে থাকা আর রিয়েলিস্টিক গিভেন ডেতে ওই পারফরমেন্সটাকে অ্যাপ্লাই করা, দু জিনিস। আজকে পুরো ম্যাচে যেভাবে স্পেন ফ্রান্সকে নাচিয়েছে, স্পেনের গোলকিপার নাচিয়েছে, অ্যাটাকাররা নাচিয়েছে, লামিন ইয়ামাল গোল পান নাই, পেনাল্টি আদায় করেছেন, ডান প্রান্তে যেভাবে অ্যাটাক করার চেষ্টা করেছেন, বিজি রেখেছেন, তাকে ঘিরে যেই পরিকল্পনা করতে গিয়ে অন্যদের ক্ষেত্রে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারেনি। ওই পরের গোলের এক্সাম্পলটা আমাকে দিতেই হবে। ইয়ামালের উপর এতটাই প্যানিক তারা হয়ে গিয়েছিল যে উইদাউট বল তাকে ফাউল করে বসা হইল কোনো কারণ ছাড়া পেনাল্টি বক্সের ভিতরে। সো ওই প্যানিক বাটনটাই আলটিমেটলি অ্যাপ্লাই করেছে স্পেন, যে তোমরা ইয়ামালকে অ্যাটাক করবা, আমরা তোমাদের গোলবার অ্যাটাক করবো, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি প্রপারলি সাকসেসফুলি ডান বাই স্প্যানিশ। ফাইনালে আর একটা দল যাবে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ওই খেলায়। তবে ওই ম্যাচের আগে আমার কাছে মনে হয় যে আজকের এই ম্যাচটা বিশাল এক শিক্ষা। এন্ড অফ দ্য ডে আপনি যদি স্পেশাল কিছু করতে না পারেন, আপনার কোনো ভ্যালু থাকে না। কিলিয়ান এমবাপ্পে গোল করেছেন, 8 গোল করেছেন। লিওনেল মেসিকে অন্তত এই আসরে কিলিয়ান এমবাপ্পে গোলের সংখ্যার দিক থেকে টপকে যেতে পারছেন না, এটা ডিসাইডেড হয়ে গেছে। দুজনের গোল সংখ্যা 8, এবং একই যদি গোল সংখ্যা হয় তখন অ্যাসিস্ট হিসাব করা হবে। আজকে কিলিয়ান এমবাপ্পে এবং তার দল গোল পায় নাই, মানে অ্যাসিস্টের দিক থেকে লিওনেল মেসিকে ক্রস করার তার কোনো সম্ভাবনা, সুযোগটা নেই। সো এদিক থেকে আমার কাছে মনে হয় যে এটাও একটা শিক্ষা। আজকের ম্যাচের সবচেয়ে বড় শিক্ষার জায়গা যেটা, সেই শিক্ষার জায়গাটা আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলতে চাই। 1 নাম্বার শিক্ষা যেটা, সেটা হচ্ছে আজকে স্পেন জিতেছে কারণ লিওনেল মেসি টাকা দিয়েছে, ফ্রান্স তাই হেরে গেছে। 2 নম্বর শিক্ষা যেটা, বাংলাদেশ থেকে আজকে গভীর রাতে, বিশেষ করে রাত 2টার আশপাশের সময়ে হাজার হাজার কোটি টাকা ফিফার কাছে ট্রান্সফার করা হয়েছে। সেই টাকা পেয়ে আসলে এই ম্যাচটা স্পেন জিতে গেছে, ফ্রান্স ছেড়ে দিয়েছে। 3 নম্বর শিক্ষা যেটা, ফিফা সবকিছু জানার পরেও, যে ফ্রান্স এত ভালো দল, দিদিয়ের দেশে এত বড় কোচ, কিলিয়ান এমবাপ্পে এত বড় স্কোরার, সবকিছু জানার পরেও পুরো ব্যাপার নিয়ে ফিফা কোনো জায়গায় ইন্টারভেন করে নাই। 4 নম্বর শিক্ষা যেটা, সেটা হচ্ছে আজকে যারা ফ্রান্স ছিল, স্পেনের বিপক্ষে ছিল, বিশ্বাস করেন আর না করেন, আগামীকাল সকাল নাগাদ এই লোকজন, এই গ্রুপটাই ফ্রান্স থেকে ইংল্যান্ড হয়ে যাবে। যদিও ব্রেক্সিটের কারণে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইংল্যান্ড বাইর হয়ে গেছে, এটাতে তাদের কোনো কিছু আসে যায় না, কারণ তারা এইসব বুঝেও না, এইসব তত্ত্বমত্ত্ব বুঝতে গিয়ে ব্রেনটা নষ্ট করতে চায়ও না। সো তারা আজকে ছিল ফ্রান্স, কালকে সকালবেলা হয়ে যাবে ইংল্যান্ড। এবং এই যে চরিত্রের পরিবর্তন, এটাকে আমরা সাধুবাদ জানাতেই পারি। আমরা দেখেন অনেক খারাপ মানুষ কেন বলি, যদি ভালো হইস না কেন, সেই খারাপ মানুষকে এতবার ভালো হইস না কেন বলার পরও তারা ভালো হইতে পারে না, কারণ চরিত্রের মধ্যে খারাপই চলে যায়। আবার ভালো মানুষকে বলি যে তুমি খারাপ কাজ করে দেখাও না, সেও খারাপ কাজ করতে পারে না, কারণ ওর মধ্যেই ভালো ব্যাপারটা থাকে। কিন্তু এই যে কিছু লোক আছে যারা কখনো হয়ে যায় কেপ ভার্দে, কখনো হয়ে যায় সুইজারল্যান্ড, আজকে ছিল ফ্রান্স, কালকে সকালবেলা হয়ে যাবে ইংল্যান্ড, এদের এই যে ট্রান্সফরমেশনটা, এটা ভাই অসাধারণ। এটাতে ভালো না বেশি, এটাতে মুগ্ধ না হয়ে এই জাদুকরী ব্যাপারটায় নিজের মধ্যে না নেয়ার চেষ্টা করে আসলে কোনো লাভ নেই। এরা স্পেশাল, এবং সেই স্পেশালদের প্রতি আমার একটা স্পেশাল সালাম।